দাঁতের যদি সমস্যা থাকে সেক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাটা কতটা কঠিন হয়? এই দাঁতের সমস্যার সঙ্গে ডায়াবেটিসের একটা বাই ডাইরেকশনাল রিলেশন আছে, যে দাঁতের কোনো একটা ইনফেকশন হলে ডায়াবেটিস আনকন্ট্রোলড হয়, আবার আনকন্ট্রোলড যদি কোনো ডায়াবেটিস কারো থাকে তাহলে তার দাঁতের সমস্যা হয়। যদি কোনো মহিলা গর্ভবতী হন তো সেই সময় কি তিনি দাঁতের চিকিৎসা করতে পারবেন? হ্যাঁ, মানে ফার্স্ট ট্রাইমেস্টারটা একটু প্রবলেম, হুম। কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার পরে সেকেন্ড ট্রাইমেস্টার তো একদম সেফ করা যায়। পান, গুটখা, তামাক, খৈনি, তো এগুলো ভারতীয়দের মধ্যে তো মানে একদম যথেচ্ছভাবে ব্যবহৃত হয়। তো আমি জানতে চাইবো আপনার কাছে এটা দাঁতে কি এফেক্ট মানে ক্রিয়েট করে, এবং আপনার কাছে জানতে চাইবো যে সারা শরীরে এর কি এফেক্ট আছে। কোনটা না স্লেক লাইম, এই জিনিসটা দাঁতের জন্য খুব ক্ষতিকর। বিটেল নাট নেপ্রোপ্যাথি বলে একটা অসুখ আছে, মানে সুপুরি থেকে কিডনি Kidney খারাপ হওয়ার খারাপ। অসুখ। আচ্ছা। এবং সুপারি থেকে যারা সুপারি খায় তাদের এরকম প্রচুর মানুষ ক্রনিক কিডনি ডিজিজে ভুগছে। একটা যে সিগারেট খেলো, যে ধোঁয়াটা ঢুকলো তার মধ্যে 12,000 কেমিক্যাল আছে, তার মধ্যে 700টা কার্সিনোজেনিক কেমিক্যাল, মানে তার মধ্যে 700 কেমিক্যাল আছে যেগুলো ক্যান্সার করে। কিন্তু আবার এই দাঁতের যাদের সমস্যা থাকে, বিশেষ করে যাদের স্ট্রেপ্টোককাস ইনফেকশন হয়, অনেক ইনফেকশন হয়, তাদের ব্যাকটেরিয়াল এন্ডোকার্টাইটিস হয়, মানে হার্টের ভালভ এফেক্টেড হয় দাঁতের সমস্যা থেকে। জোরে ব্রাশ করলে দাঁত ভালো পরিষ্কার হয়। পৃথিবীতে জোর দিয়ে কুস্তি হতে পারে, কিন্তু দাঁত পরিষ্কার হবে না। আর একটা খুব কমন প্রশ্ন থাকে সবার কাছে যে স্কেলিং করবো না, স্কেলিং করলে আমার দাঁত নড়ে যাবে, এটা কতটা সত্যি? না, এটা তো একদমই সত্যি কথা নয়। মানে এটা তো সেরকম বলা যে আমি গাড়ি পরিষ্কার করবো না, গাড়ি পরিষ্কার করলে পার্টস খুলে পড়ে যাবে, এরকম তো হওয়ার কথা নয়। এবার আপনার কাছে আমরা জানতে চাইবো যে দাঁতের কোন কোন সমস্যাগুলো ইগনোর করা উচিত নয় এবং তৎক্ষণাৎ বা দ্রুত একজন চিকিৎসকের কাছে পৌঁছানো দরকার। দাঁতের কোন কোন সমস্যা আছে যেগুলো ইগনোর করা উচিত নয়? আমাদের সঙ্গে আজ দুজন চিকিৎসক আছেন এবং দুজনই ভীষণ পরিচিত আপনাদের। আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মুখ এবং শরীরের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কটা নিয়ে আমরা আলোচনা করব। আসলে মুখ বা দাঁতে যদি কোনো আমাদের সমস্যা হয়, তখন আমরা ভাবি এই সমস্যাটা বুঝি দাঁতে বা মুখেই সীমাবদ্ধ। কিন্তু বিশ্বাস করুন, মুখ বা দাঁতের যদি সমস্যা থাকে তাহলে শরীরের অন্যান্য যে অঙ্গগুলো আছে সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আর এই বিষয়টাই আমরা আজকে জানার চেষ্টা করব। আমার বাম দিকে রয়েছেন আমাদের শহরের বিশিষ্ট পেরিওডন্টিস্ট এবং ইমপ্ল্যান্টোলজিস্ট প্রফেসর ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, এবং আমার ডান দিকে রয়েছেন আপনাদের ভীষণ পরিচিত একজন চিকিৎসক ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আচ্ছা, প্রথমেই আমি ডক্টর চক্রবর্তীকে জিজ্ঞাসা করব যে দাঁতের যে সমস্যাটা, অনেকে বলেন যে আমার তো হালকা ব্যথা আছে, ওটা ঠিক হয়ে যাবে। তো এই যে দাঁতের হালকা ব্যথা নিজেই নিজে ঠিক হয়ে যাবে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? প্রথমে ব্যাপারটা হচ্ছে যে দাঁতের যে ব্যথা নিয়ে কথা বলা, অনেকগুলো তো কারণে হতে হুম, পারে। হুম, হুম, এবার কিছু কিছু ক্ষেত্রে হতে পারে সত্যি সত্যি হুম, সেগুলো হয়তো ঠিক হুম, হয়ে যাবে। হুম, ছোটখাটো একটা হুম, কোনো হুম, প্রবলেম নেই, বা হুম, স্পেশালি আক্কেল দাঁতের ব্যথার হুম, ক্ষেত্রে তো যেটা বেশিরভাগ সময় হয় যে জিনিসটা কমে বাড়ে, কমে বাড়ে। তো সেক্ষেত্রে হয়তো কিছু কিছু ক্ষেত্রে ঠিক হয়েই যায়। কোনো একটা ওষুধ, প্যারাসিটামল বা একটা সাধারণ NSAID খেলেই ঠিক হয়ে যায়। কিন্তু অধিকাংশ সময় যেটা হয় যে দাঁতের ব্যথা যদি হয়, সেক্ষেত্রে যদি দাঁতের ইটসেলফ প্রবলেম হয় বা মাড়ির রোগ থেকে হয়, সেক্ষেত্রে কিন্তু জিনিসটা আমাদের সাময়িক ঠিক হয়ে গেছে মনে হলেও জিনিসটা সম্পূর্ণরূপে নির্মূল হয় না। সেক্ষেত্রে কিন্তু একটা কোনো না কোনো চিকিৎসা দরকার হয়। এবার প্রবলেমটা হচ্ছে যে একটা প্রবলেম যখন নিয়ে পেশেন্ট ব্যথা যে প্রেজেন্টেশনটা বলি না, হুম। অধিকাংশ সময় ব্যথাটা কিন্তু খুব লেট প্রেজেন্টেশন ডেন্টিস্ট্রির ক্ষেত্রে। কারণ আচ্ছা। অধিকাংশ সময় যেটা হয়, ১ম এ যে ফেজগুলো যায় সেগুলোতে খুব একটা হয়তো ব্যথা হয় না। একটু সাইলেন্ট। হুম, কিন্তু অন্যান্য কোনো সিম্পটম থাকে সেগুলো হয়তো পেশেন্টরা ইগনোর করেন। যখন ব্যথা হয় তখন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই, দাঁতের ক্ষেত্রে এট লিস্ট হুম, বলছি, হুম, হুম, সিচুয়েশনটা বেশ অ্যাডভান্স স্টেজে গেলেই সেই ব্যথাটা হয়। মানে ফর এক্সাম্পল, দাঁতে কারো একটা ক্যাভিটি হয়েছে, ইনিশিয়ালি দাঁতের মাঝখানে হয়তো খাবার আটকাচ্ছিল বা ঠান্ডা জল খেলে একটু শিরশির করছিল। হুম, কিন্তু পেশেন্টরা এই যে সিম্পটম এটাকে একটু ইগনোর করবে। তাদের ধারণা ব্যথা যখন হচ্ছে না তার মানে অসুখ নেই। কিন্তু যখন ব্যথাটা হয় তখন কিন্তু অধিকাংশ সময় পালপাইটিসের ব্যথা নিয়ে আসে। তখন কিন্তু সিচুয়েশনটা আর খুব একটা সুপারফিশিয়াল স্টেজে নেই। এটা যথেষ্ট ডিপ হয়ে গেছে, পালপাল স্টেজে গেছে। বা অনেক সময় আমি দেখেছি
উইজডম টিথের ক্ষেত্রে ইনিশিয়ালি হয়তো মাঝে মাঝে একটু ফুল ছিল, খেতে গিয়ে একটু ডিসকমফোর্ট হচ্ছিল, খুব একটা পাত্তা দেয়নি, একটু গরম জল টরম জল দিয়ে নুন দিয়ে কুলকুচি করেছে। এরপরে হঠাৎ করে একদিন ব্যথা হলো, তারপরে দেখা গেল মুখটা খুলতে পারছে না। আসার পর দেখলাম যে ট্রিসমাস হয়ে গেছে, সেটাকে খোলার পর সেখান থেকে পাস বেরোচ্ছে, দেখলাম অ্যাবসেস হয়ে গেছে। অতএব ব্যথাটা কিন্তু একদিক দিয়ে ভালো, এটা একটা প্রোটেক্টিভ সাইন, হুম, হুম। যেটা আমাদের বলে যে আমার কিছু একটা আছে। কিন্তু এটাও ঠিক যে মুখের মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই ব্যথাটা কিন্তু বেশ লেট স্টেজে। এবার যেটা বলবো, তুমি হুম, আমাকে হুম, যেটা হুম, জিজ্ঞেস করলে, হুম। সেটা হচ্ছে সবসময় যে ব্যথাটা হলেই অসুখ আছে এরকম নয়। কারণ আমরা জানি যে ইন্ডিয়া তো ওরাল ক্যান্সারে খুব একটা লিডিং পজিশনে আছে। ওরাল ক্যান্সারের ইনিশিয়াল প্রেজেন্টেশন কিন্তু ব্যথা থাকেই না। আচ্ছা। এক অলমোস্ট পেইনলেস সিচুয়েশন, ছোট্ট একটা আলসার, হুম, একটু ইনডিউরেটেড মানে হার্ড হুম, একটা আলসার, হিল করছে না, একটু ইভার্টেড মার্জিন, পেশেন্ট তো অত বোঝে না। হুম। কিন্তু ব্যথা নেই বলে পেশেন্ট আমাদের কাছে আসে না। সেজন্য ভারতবর্ষের ওরাল ক্যান্সারের একটা বড় অসুবিধা হলো যে পেশেন্টরা অধিকাংশ সময়ই ইনিশিয়াল স্টেজে আসে না। সেজন্য ব্যথার জন্য যে ওয়েট করলেই সেটা অসুখটা হয়েছে, এটা কিন্তু নাও হতে পারে। যে ব্যথাটা অনেক সময় লেট প্রেজেন্টেশন। আচ্ছা। এইবার আমি ডক্টর মল্লিককে জিজ্ঞাসা করব যে, স্যার দাঁতের বেশ কিছু সমস্যার কথা বললেন যেটা ইগনোর করে। এবার দাঁতের সঙ্গে মানে দাঁতের সমস্যার সঙ্গে ডায়াবেটিস এবং মানে হৃদরোগের একটা সম্পর্ক আছে। তো দাঁতের যদি সমস্যা থাকে সেক্ষেত্রে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করাটা কতটা কঠিন হয়? এই দাঁতের সমস্যার সঙ্গে ডায়াবেটিসের একটা বাই ডাইরেকশনাল রিলেশন আছে। আচ্ছা। যেমন হুম, কোনো কারণে মনে করুন কারো ডায়াবেটিস কন্ট্রোলে নেই। হুম। তার কিন্তু দাঁতের প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি। যেগুলো দাঁতের ইনফেকশন, হুম, হুম, কেরিজ হুম, এগুলো, হুম, হুম, গাম হুম, ইনফেকশন এগুলো অনেক বেশি। হুম, আবার উল্টো দিকটাও সত্যি। মনে করুন কারো ডায়াবেটিস কন্ট্রোলে ছিল। হুম, এবার ডায়াবেটিস থাকলে আমাদের বডির ইমিউনিটি কমে হুম, তো, বডির হুম, ইমিউনিটি কমলো। হুম, তার একটা ইনফেকশন কিছু হলো, একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো, হুম, একটা ডেন্টাল হুম, হুম, ক্যারিজ হলো বা হুম, হোয়াটএভার একটা হুম, জিঞ্জিভাইটিস হুম, হলো। হুম। সেটা কিন্তু একটা ইনফ্লামেশন হলো। ইনফেকশন মানে কিন্তু ইনফেকশনের সাথে একটা ইনফ্লামেশনও চলতে থাকে। হুম, এবার আমরা জানি বডির কোথাও একটা ইনফ্লামেশন হলে সেখানে ইনসুলিন রেজিস্ট্যান্স খানিকটা বেড়ে যায়। আচ্ছা, এবার যার আগে ইনফেকশনটার আগে ডায়াবেটিসটা কন্ট্রোলে ছিল, তার কিন্তু ইনফেকশনটা হওয়ার জন্য ডায়াবেটিসটা আনকন্ট্রোলড হয়ে গেল। আচ্ছা। তার কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে গিয়ে ঝামেলায় পড়ে। কিন অনেকের ক্ষেত্রে আমি বলি হুম, যে আপনার সুগার নরমাল ছিল, হঠাৎ করে কেন আনকন্ট্রোলড হয়ে গেল? পেশেন্ট আকাশ থেকে পড়ে, আনকন্ট্রোলড কি করে হলো জানি না ডাক্তারবাবু। আমি তো খাবার-দাবার আপনি যা ওষুধ তো বলেছেন, নিয়মিত খাই। ওষুধ তো নিয়মিত খাই। হুম, খাবার-দাবার আপনি হুম, যেরকম হুম, হুম, বলেছেন হুম, হুম, মোটামুটি ওইভাবে হুম, মেইনটেইন হুম, করি, হুম, হুম, হাঁটাচলা করছি। হুম, অথচ একটা দেখা গেল তার সুগার লেভেল বেড়েছে। তাকে অনেক খুঁটিয়ে জিজ্ঞেস করার পরে বলল, "হ্যাঁ, আমার একটা দাঁতে ব্যথা হয়েছে" বা কেউ একটা বলল, "আমার একটা রিসেন্টলি হুম, ইউরিনে একটু জ্বালা করছে।" মানে হুম, একটা কোথাও একটা ইনফেকশন হুম। হয়েছে। এবার যে একটা মানুষের যার ডায়াবেটিস কন্ট্রোলে আছে, তার হঠাৎ করে যদি আনকন্ট্রোলড হয়, তাহলে তার তো একটা ডেফিনিটলি কোনো কারণ থাকবে। ইদার একদমই সে থাকবে। ওষুধ বন্ধ হুম, করেছে বা বাজে খাবার খেয়েছে হুম, বা হাঁটাচলা বন্ধ করেছে। যে কোনোটাই ৩ টে করেনি, হুম, তাহলে তার একটা সম্ভাবনা আছে কোনো ইনফেকশন হয়েছে। দাঁতের ক্ষেত্রেও তাই। যে দাঁতের কোনো একটা ইনফেকশন হলে ডায়াবেটিস আনকন্ট্রোলড হয়। আবার আনকন্ট্রোলড যদি কোনো ডায়াবেটিস কারো থাকে, তাহলে তার দাঁতের সমস্যা হয়। এবং এই যে একটু আগে আপনি হুম, বললেন যে হার্টের সমস্যা হুম, বা হুম, হুম, হৃদরোগের হুম, এই হুম, ব্যাপার-স্যাপারগুলো, এই কোনো একটা ইনফ্লামেশন হলে আমাদের বডিতে যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, তাতে তো ইনসুলিন রেজিস্ট্যান্স হলে রেজিস্ট্যান্সটাকে ওভারকাম করার জন্য ইনসুলিন বেশি বাড়ে। হুম, মানে ইনসুলিন সিক্রিশন হুম, বেশি হয়। বেশি হয়। একটা হাইপার ইনসুলিনেমি একটা স্টেট হুম, তৈরি হুম, হয়। হুম, এই ইনসুলিন যে ওভার প্রোডাকশন হচ্ছে, এ কিন্তু আরো কিছুটা আমাদের বডিতে ইমব্যালেন্স তৈরি করছে অন্যভাবে। ব্যাড কোলেস্টেরল বাড়িয়ে দেয়। আচ্ছা। এলডিএল বাড়িয়ে দেয়, হুম, ট্রাইগ্লিসারাইড বাড়িয়ে দেয়, এইচডিএল কমিয়ে দেয়। ফলে এটা এই ডায়াবেটিক যে ডিসলিপিডিমিয়া তৈরি হয়, এটা কিন্তু আমাদের কার্ডিওভাস্কুলার হেলথের জন্য খারাপ। ওহ মাই গড! মানে আমরা তো ভাবি যে শুধু বোধহয় সমস্যাটা মুখের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু মানে এর যে একটা সুদূর প্রসারী এফেক্ট আছে আছে আমাদের তো। শরীরে এটা আমরা হয়তো অনেকেই হ্যাঁ, জানি না। কিন্তু আবার এই দাঁতের যাদের সমস্যা থাকে, বিশেষ করে যাদের স্ট্রেপ্টোককাস হুম, ইনফেকশন হয়, হুম, অনেক ইনফেকশন হয়, হুম, তাদের ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডাইটিস হয়। মানে হুম। হার্টের ভালভ এফেক্টেড হয় দাঁতের সমস্যা থেকে। হ্যাঁ? হ্যাঁ, এটা খুব কমন আরকি। আমাদের ওহ দেশে মাই ভীষণ গড! এন্ডোকার্ডাইটিসের প্রধান কারণ বলা হয় যে দাঁতের কোনো একটা ইনফেকশন আগে হয়েছিল। আবার দাঁতের ইনফেকশন থেকে গলার যে স্পেস আছে, নেক হুম, স্পেস, হুম, হুম। এখানে ভীষণ অ্যাবসেস হয়। ওখানে ইনফেকশন হয়। ফলে দাঁতের সমস্যাটাকে আমরা ফিজিশিয়ানরা ঠিক দাঁতের সমস্যা হিসাবে দেখি না। মানে ছোট প্রবলেম নয়, এটা একটা বড় সমস্যা।
একটু আগেই ডক্টর চক্রবর্তী বলছিলেন যে ব্যথা না হলে ডাক্তারের কাছে লোকে যাওয়ার প্রবণতা খুব কম। একদমই আমরা তো ব্যাপারটা যাই না। কিন্তু ওরকম নয়। আপনার যদি কোনো একটা গন্ডগোল হয় তার এই কমপ্লিকেশন গুলোর কথা জেনে রাখা দরকার, এবং যত তাড়াতাড়ি একজন ভালো দন্ত বিশেষজ্ঞের কাছে পৌঁছানো যায় হুম, সেটা খেয়াল রাখা দরকার। হুম। কারণ জিনিসটা ছোট অবস্থায় চিকিৎসা করতে গেলে যতটা ভোগান্তি এবং খরচ হওয়ার কথা, একটু বেশি হলে তার থেকে ভোগান্তিও বাড়ে, খরচও বাড়ে। একদমই সুতরাং তাই। দুটোই আমাদের তো নিয়ন্ত্রণে রাখতে হবে। সেই জন্য দাঁতের ইনফেকশনটা ডায়াবেটিসে ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা। তো দাঁতের ইনফেকশনের কথা বলছিলেন। তো আমি ডক্টর চক্রবর্তীকে জিজ্ঞাসা করব যে ধরুন একজন মানুষের মাড়ি থেকে দীর্ঘদিন ধরে রক্ত পড়ছেন এবং Correct. তিনি একজন চিকিৎসকের কাছে যাচ্ছেন না, যেটা ডক্টর মল্লিক বললেন যাওয়া উচিত, কিন্তু তিনি ইগনোর করছেন। তার সবথেকে খারাপ পরিস্থিতি কি হতে পারে? আচ্ছা, ডক্টর মল্লিক যেটা বলছিলেন না, হুম। সেটা হচ্ছে যে এই যে হুম, বলছেন যে হুম। একটা হাইফ্রেড ইনফ্লেমেটরি হুম, স্টেট, হুম, এতে যেটা অসুবিধে সেটা হচ্ছে যে আহ, হুম, এই আমরা যে জানি যে হুম। কোনো একটা শরীরে ইনফেকশন হলে প্রো ইনফ্লেমেটরি সাইটোকাইন্স যেগুলো হুম। আছে এগুলো বাড়ে। হুম। তো তার মধ্যে যেমন ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6 6, এইগুলো খুব বডিতে বাড়তে থাকে। এবার এর কিন্তু ওভারঅল টাইটার বাড়ে। ইনফ্যাক্ট দাঁতের অসুখ যদি হয়, মানে মাড়ির অসুখ যেটা হুম, তুমি হুম, বলছো যে হুম, হুম, এখান থেকে ব্লিড করতে হুম, পারে, তো জিঞ্জিভাইটিস হুম। বা আরেকটু এগিয়ে যদি পেরিওডন্টাইটিস হুম। স্টেটে যায়, সেক্ষেত্রে কিন্তু ওভারঅল এই যে আমাদের বডির যে টাইটার্স অফ হুম। সাইটোকাইন, তার সঙ্গে এই হাইপার অক্সিডেটিভ স্ট্রেসটাও বেশি হয়। ন্যাচারালি এইগুলো কিন্তু এগুলোর একটা পুরো বডিতে এফেক্ট আছে। মানে কিরকম, এতক্ষণ যে বাই ডিরেকশনাল রিলেশনশিপের কথা বলছিলেন ডক্টর মল্লিক হুম। ডায়াবেটিসের সঙ্গে, তুমি জানলে আশ্চর্য হবে যে 1996-97-এ আমেরিকাতে দুটো গ্রুপ, বাল্টিমোরে একটা গ্রুপ আর কানেকটিকাটে একটা গ্রুপ, এরা মার্জরি জেপকোট আর অফেনবেকার, দুটো আলাদা গ্রুপ, এরা দেখিয়েছে যে এই যে সাইটোকাইনের রাইজ, এর না ইভেন অক্সিটোসিন লাইক এফেক্ট আছে, যে কারণে প্রিম্যাচিওর বেবি হওয়ার চান্সেস বেড়ে যায়। হ্যাঁ। হ্যাঁ, সো দিস ইজ দ্য প্রবলেম। যাদের এরকম লং টার্ম ব্লিডিং হচ্ছে, ব্লিডিং গামস আছে, পেরিওডন্টাইটিস আছে, তাদের প্রিম্যাচিওর বেবি হয়। প্রিম্যাচিওর হলেই যেগুলো প্রিটার্ম লো বার্থ হুম। বেবি হলেই সেগুলো সব লো তার বার্থ সমস্যা ওয়েটের তো বেবি একদম হয়। আজীবন হ্যাঁ, চলতে থাকবে। এবার এরা কি করে, এই অক্সিটোসিন লাইক এফেক্টের জন্য আর্লি ইউটেরাইন কন্ট্রাকশন ডেভেলপ করে। সো দ্যাট স্টাডি ইজ অলসো প্রুভেন, মানে এটা লং টার্ম স্টাডিও আছে। আচ্ছা। অতএব আমাদের বুঝতে হবে ব্যাপারটা শুধু মুখে নয়, হুম। বডির যে কোনো জায়গাতেই, যেরকম বলছিলেন ডক্টর মল্লিক, হুম। যে যে কোনো জায়গাতেই যদি একটা ইনফেকশন থেকে ইনফ্লামেশন হয়, তাহলেই ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়তে শুরু করবে। সেরকমই মুখ থেকে এই এই সিচুয়েশনগুলো হয়, কিন্তু মানে এর ডিস্ট্যান্ট এফেক্ট কোথাও একটা আছে। এই যে ব্লিডিং হচ্ছে, ব্লিডিং থেকে জিঞ্জিভাইটিস থেকে পরের স্টেজটা যখন যায় পেরিওডন্টাইটিস, হুম। সেখানে কিন্তু একটা কমপ্লিটলি সেল প্রলিফারেশন লেভেলটাই আলাদা। একটা জিঞ্জিভাইটিস, একটা হচ্ছে বি সেল লিশন, হুম। আর এর পরের যেটা পেরিওডন্টাইটিস সেটা হুম। টি সেল লিশন। হুম। যেই এই এই সেলুলার ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে গেল না, সঙ্গে সঙ্গে এর ইনফ্লেমেটরি স্ট্যাটাসগুলোও আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে। কারণ প্রথম দিকে যে সেলগুলো কাজ করে নিউট্রোফিল, হুম। পরের দিকে কিন্তু আস্তে আস্তে ম্যাক্রোফেজ পপুলেশন বাড়ে। একটু টেকনিক্যাল জিনিস হুম। বলে ফেললাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ওভারঅল যে ইনফ্লেমেটরি স্টেট, এখন সারা পৃথিবীতে না এই ইনফ্লেমেটরি স্টেট নিয়ে ভীষণ কথা হচ্ছে। কারণ যদি আমাদের ইনফ্লামেশন থাকে, তাহলে না আস্তে আস্তে দেখা যাচ্ছে, মানে এটা এটা শুধুমাত্র আমরা যেভাবে ভাবি সেরকম নয়। এর থেকে সিম্পাথেটিক ওভারটোন বাড়ে, কর্টিজল লেভেল বাড়ে, গ্রেলিন লেভেল বাড়ে। এগুলো কিন্তু ইনফ্যাক্ট এখন তুমি যদি সিকেডি বা ক্রনিক কিডনি ডিজিজের স্টাডিগুলোও দেখো, এই হাই লেভেল অফ কর্টিজল, সিম্পাথেটিক ওভারটোন, এগুলো কিন্তু আস্তে আস্তে তোমার নেফ্রনগুলোর ফাইব্রোসিস শুরু করে। সো দেয়ার আর এই জিনিস, এগুলোর ক্যাসকেড, মানে এটা একটা জায়গায় শুরু হয়ে তুমি যে বলছিলে আলটিমেটলি কোথায় যাবে, ব্যাপারটা যদি এরকম হতো যে দাঁতটা নড়ে ফোকলা হয়ে পড়ে যায়, শুরু ব্যাপারটা এই জায়গায় থাকে না। সেটাই তো হ্যাঁ, শুনতে পাচ্ছি, সো এখন বুঝতে পারছি। দ্য হোল পিকচার হুম। গেটস চেঞ্জ। মানে এই যে ডক্টর মল্লিক এটা ভালো হুম। বলতে পারবেন, হুম। এই যে ক্যাসকেডটা হুম। ভীষণ যেটা নিয়ে ইম্পর্টেন্ট বলছি, এগুলো, দিস ইজ ভীষণ ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট আর ক্যাসকেড। একবার ইনফ্লামেশন বডিতে শুরু হলো আর একটা অর্গানের মধ্যে সীমাবদ্ধ নেই। এক্স্যাক্টলি। ও পুরো হোল বডির যতগুলো অর্গান সিস্টেম আছে, আর আমাদের বডির মধ্যে অর্গান সিস্টেমগুলো তো আলাদাভাবে কাজ করে না। লিভার এইটুকু কাজ করলো, কিডনি এইটুকু কাজ করলো, প্যানক্রিয়াস, হার্ট, এরকম না। ওর একটা সিস্টেম, একটা সিনক্রোনাইজড ওয়েতে কাজ করে। আর ইনফ্লামেশন যখন অ্যাগ্রাভেট করে, যখন ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, ডক্টর চক্রবর্তী যেটা বলছিলেন যে ওখানে একটা অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হয়।
এই অক্সিডেটিভ স্ট্রেস জিনিসটা, ওই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসগুলো ওই আমাদের যে রক্তবাহগুলো আছে ওর মধ্যে যে এন্ডোথেলিয়াম আছে ওগুলোর কার্যক্ষমতা কমিয়ে দেয়, ফলে ওগুলো স্টিফ হয়ে যায়, ব্লাড ফ্লো কমে যায়, তার জন্য হাইপার টেনশন হবে। বহুদিন ধরে ইনফ্লামেশন চলছে, বহুদিন ধরে কারোর দাঁতের সমস্যা চলছে, তার কিন্তু ভবিষ্যতে একটা যে ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে এই অসুখগুলো হওয়ার সম্ভাবনা বেশি। বাপরে যেমন বাপ। কিডনির একটা সমস্যা হওয়ার হ্যাঁ, সম্ভাবনা বললেন বেশি। যেমন। হ্যাঁ, তার ইনফ্লামেশন বডিতে বাড়ছে, তার ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি, বা দীর্ঘদিন ধরে তার ফ্যাটি লিভার থাকলে তারপরে লিভার ফাইব্রোসিস হতে পারে। এই যে নেফ্রন ডিস্ট্রাকশন হচ্ছে, খুব কমন কিন্তু, যে বডিতে একটা ক্রনিক ইনফ্লামেশন চলতে থাকলে কিন্তু কিডনিও খারাপ হয়। এবার ক্রনিক ইনফ্লামেশন মানে কিন্তু সে শুধু একটা জায়গার ইনফ্লামেশন না, যে কোনো জায়গার ইনফ্লামেশন হতে পারে, এবং সেই পুরো বডির অর্গান সিস্টেমকে ইনভলভ করে এবং সেইগুলো একসঙ্গে খারাপ হতে শুরু করে। সেই জন্য ডায়াবেটিস হলে, যেহেতু ডায়াবেটিস একটা ক্রনিক ইনফ্লামেটরি ডিসঅর্ডার, আপনি দেখবেন ডায়াবেটিস কিন্তু বডির সব অর্গানকে এফেক্ট করে। সে একদম দাঁতকে তাই। এফেক্ট করে, সে হার্টকে এফেক্ট করে, সে চোখ। কিডনিকে এফেক্ট করে, সে লিভারকে, চোখকে, কোনো জিনিসকে কি বাদ না, দেয়? না, তাহলে না। কেন করে সেটা যদি হুম। আপনি ভাবেন, হুম। তাহলে যদি দেখেন যে ডায়াবেটিস একটা ইনফ্লামেটরি ডিসঅর্ডার, এবং সেখান থেকে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, এবং বডিতে পুরো যেহেতু অর্গান সিস্টেমগুলো একটা ওয়েতে, একটা সিনক্রোনাইজড ওয়েতে কাজ করে, একসাথে কাজ করে, যেগুলো সব অর্গান ইনভলভড হয়। সুতরাং কোথাও ইনফেকশন, কোথাও একটা ইনফ্লামেশন হলে প্রথমেই সেটাকে ডিটেক্ট করতে হবে। ডিটেক্ট না করলে হবে না। দাদা একটু আগে বলছিলেন যে সকালবেলা যদি মুখ খুলে দেখে যে মুখের মধ্যে কোনো যদি ক্ষত, ইনডিউরেশন, রেডনেস এগুলো যদি থাকে, তাহলে একবার ডাক্তারের কাছে গিয়ে একটা ওপিনিয়ন নেওয়া দরকার। এবার বহুদিন ধরে লোকে দেখছে তার জিভে লাগছে, জিভ দিয়ে দেখছে কোথাও একটা কিছু রাফ সারফেস তৈরি লাগছে। হয়েছে, ঘষা লাগছে, কিন্তু আমি ঘরের মধ্যে বসে আছি আর কিছু একটা দোকান থেকে কিনে এনে লাগাতে থাকছি, সেটা তো সাধারণ কোনো ঘা নাও হতে পারে, একদমই তাই। বা অন্য কোনো জিনিসও তো হতে পারে। হুম। সেগুলো তো একটা ইনফ্লামেশন তৈরি করে, বা কোনো ক্ষত যদি বডিতে দীর্ঘদিন ধরে থাকে, খুব স্বাভাবিক একটা ইনফ্লামেশন হবে, খুব স্বাভাবিক তাতে চান্স অফ ইনফেকশন বাড়বে, আর সেগুলো বাড়তে থাকলে এই প্রবলেমগুলো হবে। তো সাংঘাতিক বিষয়। মানে দাঁতের সমস্যাটা মানে যতটা মানে সহজ বা ছোটভাবে আমরা ভাবি আরকি, আমরা সাধারণ মানুষরা, মানে বিষয়টা অতটা সহজ নয়। আচ্ছা, ডক্টর চক্রবর্তী বলছিলেন যে প্রিম্যাচিওর ডেলিভারি হওয়ার একটা চান্সেস থাকে। তাহলে যদি কোনো মহিলা গর্ভবতী হন, তো সেই সময় কি তিনি দাঁতের চিকিৎসা করতে পারবেন? হ্যাঁ, মানে ফার্স্ট ট্রাইমেস্টারটা একটু প্রবলেম, কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টার পরে সেকেন্ড ট্রাইমেস্টার তো একদম সেফ করা যায়। এবং আমি তো বলি যে ইনফ্যাক্ট না, এখন অনেক জায়গাতে দেখছি যে ডেলিভারি প্যাকেজের আগে যখন প্রি ডেলিভারি চেক আপে, সেখানে বেশ কিছু সেন্টারে অলরেডি ডেন্টাল চেক আপ মাস্ট করেছে, এবং সেক্ষেত্রে কারো যদি এরকম জিঞ্জিভাইটিস থাকে বা পেরোডন্টাইটিস আর্লি স্টেজে থাকে, ওরা কিন্তু ক্লিন করে মুখ তৈরি করে দিচ্ছে, সো দ্যাট এই প্রবলেমগুলো মিনিমাইজ করে যায়। সো দে হ্যাভ অলরেডি ইনকর্পোরেটেড দিস ইনটু দেয়ার দিস প্রেগনেন্সি প্যাকেজ। আচ্ছা, এই যে প্রেগনেন্সিতে তো হরমোনাল চেঞ্জেস হয়, হ্যাঁ, এবং সেগুলোতে তো গাম চেঞ্জেসও হয়। হ্যাঁ, হয়তো মানে সেগুলো নর্মাল গাম চেঞ্জেস লোকে বুঝবে কি করে যে এটা ডাক্তারের কাছে যেতে হবে, নাকি এটা আমার প্রেগনেন্সিতে নর্মাল ফিজিওলজিক্যাল চেঞ্জেস হয়েছে? হ্যাঁ, আমি বলি যদি এরকম হয় যে ব্লিডিংটা হচ্ছে আবার ব্লিডিংটা কমে যাচ্ছে, সেক্ষেত্রে ইট ক্যান বি নর্মাল। কিন্তু যদি কন্টিনিউয়াসলি ব্লিডিং চলতে থাকে আচ্ছা এবং জেনারেলাইজড জিঞ্জাভাল ওভারগ্রোথ হয়ে যায়, আচ্ছা হ্যাঁ, এইবার কতগুলো জায়গায় একটু মাস্ক হয় হচ্ছে যদি যে এক্সপেক্টেড মাদার, সে যদি হাইপারটেনসিভ হয় এবং তার সঙ্গে সে যদি নাইট্রেনডুপিন গ্রুপের মেডিকেশন নেয়, অ্যামলোডিপিন, অ্যামলোডিপিন, জিনলিডিপিন, এইগুলো তো একটু প্রবলেম হয়, বিকজ ওগুলোও জিঞ্জেভাল ওভারগ্রোথ অনেক সময় ইন্ডাকশন করে। সেক্ষেত্রে একটু আমার মনে হয় কোনো একজন পেরোডন্টিস্ট বা কোনো একজন এন্টিস্টকে দেখিয়ে নেওয়া উচিত যে এই যেটা সোয়েলিং হচ্ছে সেটা বিকজ অফ হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে, নাকি জিঞ্জিভাইটিসই হয়েছে, নাকি তার কোনো ড্রাগ ইনডিউসড জিঞ্জেভাল ওভারগ্রোথ হচ্ছে। হ্যাঁ, এইটা একটু মাস্ক হয়ে গেলে পেশেন্টদের পক্ষে মুশকিল যে একটু অ্যাসেস করা। অ্যাবসলিউটলি পেশেন্টদের পক্ষে ডিফিকাল্ট। মানে অনেক সময় এটা ডাক্তারদের জন্য চ্যালেঞ্জ টু আন্ডারস্ট্যান্ড যে তার যদি একটা অ্যান্টি হ্যাপাটাইটিস, মেনলি সিসিবি খাওয়ার একটা, মানে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খাওয়ার একটা হিস্ট্রি থাকে, যে নাইট্রেনডিপিন গ্রুপ, তার সঙ্গে প্রেগনেন্সি, সেক্ষেত্রে একটু ক্রিটিক্যাল হয়। কিন্তু ইয়েস, ইট ক্যান বি আন্ডারস্টুড, যে আমরা বুঝতে পারি, কারণ দুটো সোয়েলিং এর টাইপের ডিফারেন্স আছে। তো হ্যাঁ, ক্লিনিক্যাল সিগনিফিকেন্স ডিফারেন্স আছে। এইটা কি, যে যদি এটা এরকম হয় যে ড্রাগ ইনডিউসড, সেক্ষেত্রে শুধু প্যাপিলাগুলো সোয়েলিং হবে, আর যদি প্রেগনেন্সি ইনডিউসড হয় তাহলে শুধু প্যাপিলার সঙ্গে মার্জিনাল জিঞ্জিভাল সোয়েলিং হবে। সো এইটার মরফোলজিক্যালি একটু ডিফারেন্স আছে। সেইটা পেন থাকতে পারে কি, পেনটা কম্পারেটিভলি কম হয়, ব্লিডিং এর টেন্ডেন্সি দুটোতেই দেখা যাবে, এরিথেমেটাস লাল হয়ে আছে, ফুলে আছে, কিন্তু লোকেশনটা খুব ইম্পর্টেন্ট। কারণ মানে ড্রাগ ইনডিউসড জিঞ্জিভাল ওভারগ্রোথ, মেনলি সিসিবি ইনডিউসড,
এইগুলোতে শুধু প্যাপিলারি রিজিয়নগুলো সোয়েলিং হয়, ট্রায়াঙ্গুলার সোয়েলিং। হ্যাঁ আর প্রেগনেন্সি ইন্ডিউসড হলে প্যাপিলাও হয়, তার সঙ্গে গামের অন্যান্য অংশটা পুরোটাই ফুলে থাকে। পুরোটাই সো ফুলে থাকে। একটু ক্লিনিক্যাল আই দরকার টু ডিফারেন্সিয়েট বিটুইন Exactly. টু। আচ্ছা আচ্ছা আমাদের ভারতীয়দের মধ্যে খুব কমন কিছু জিনিসপত্র আছে, যেমন হচ্ছে পান, গুটখা, তামাক, খৈনি। তো এগুলো ভারতীয়দের মধ্যে তো মানে একদম যথেচ্ছভাবে ব্যবহৃত হয়। তো আমি জানতে চাইবো আপনার কাছে এটা দাঁতে কি এফেক্ট মানে ক্রিয়েট করে, এবং আপনার কাছে জানতে চাইবো যে সারা শরীরে এর কি এফেক্ট আছে। আগে ডক্টর চক্রবর্তী। তো দাঁত যদি তুই দাঁত বলো, দাঁতের ইটসেলফ বড় যেটা হতে পারে দাঁতটা, কারণ এর সঙ্গে সবাই অধিকাংশ সময় এর সঙ্গে চুন বা কিছু থাকে, হ্যাঁ, খৈনি, পান। হ্যাঁ, চুনটা না, স্লেক লাইম, এই জিনিসটা দাঁতের জন্য খুব ক্ষতিকর, বিকজ তার সঙ্গে সুপুরি থাকে। তো হুম, ওই সুপুরির তো অ্যারেকোলি নিয়ে হুম, ডক্টর মল্লিক বলবেন। হুম, সুপুরির মধ্যে সুপুরি আর এই স্নেক লাইমের যে এই কম্বিনেশনটা, ইট ইজ ভেরি ব্যাড ফর দ্য টুথ। ও দাঁতটাকে না ডিক্যালসিফিকেশন করে, দাঁত থিন হয়ে যায়, উপর এনামেলটা চলে যায়, কালার হয় আলাদা কথা, হুম। কিন্তু তাছাড়াও মিউকোসার তো সাংঘাতিক ক্ষতি হয়। অ্যান্ড এগুলো সবকটাই কার্সিনোজেনিক, যেগুলো বলছো হুম, টোব্যাকো ইজ ওভারঅল কার্সিনোজেনিক। একদম ডক্টর তাই। মল্লিক হুম, বলবেন থ্রু আউট দ্য হুম, বডি কি হুম, এফেক্ট হয়। হুম, কিন্তু এগুলো তো লোকাল অ্যাপ্লিকেশন, মানে একদম হুম, এগুলো ওরাল হ্যাবিটস, যেগুলো চিউইং টোব্যাকো মোস্টলি, জর্দা, হুম, খৈনি, হুম, 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 এগুলো থেকে তো মানে ম্যালিগনেন্সির চান্স, এই জন্যই তো বলছি ওরাল ম্যালিগনেন্সি তো ইন্ডিয়াতে খুব হাই রেট, বিকজ অফ হুম, এই দরকার। সারা পৃথিবীতে টোব্যাকো ইউজ হয়, হুম। কিন্তু এই ফর্মগুলো প্রবাবলি এটা আমাদের সাবকন্টিনেন্ট, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, এই দেশগুলোতেই বেশি। মানে তুমিও দেখো হুম, নিশ্চয়ই, হুম। ইউরোপিয়ান আমেরিকানরা পাঞ্চি পুরো করছে সাউথ বা এশিয়ান। খৈনি খাচ্ছে, এক্স্যাক্টলি ন্যাচারালি হুম, ওদের অন্য ধরনের হুম, টোব্যাকো রিলেটেড হুম, ডিসঅর্ডার হুম, বেশি, হুম, কিন্তু হুম, ওরাল টোব্যাকো যেগুলো হুম, লোকাল হুম, এফেক্ট হয়, হুম, এবং অনেক সেগুলো বেশি আমাদের কন্ট্যাক্টে থাকে অনেক বেশি কন্ট্যাক্ট, আর হুম, মুখে নিয়ে তো কেউ ফেলে দেয় না, সঙ্গে সঙ্গে হুম। কিছুক্ষণ রাখে। হুম, সো এবং স্পেশালি খৈনি টাইপের জিনিস একই জায়গাতে রাখে, হুম, সো বারবার একই জায়গায় কেমিক্যাল ইনজুরি হতে 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 দেয়ার আর ম্যালিগনেন্ট চেঞ্জেস দ্যাট হ্যাপেন। একদমই তাই। এবার আপনার কাছে জানতে চাইবো যে সারা শরীরে কি এফেক্ট মানে তৈরি করতে পারে। তামাক জাতীয় দ্রব্য তো এই ডক্টর চক্রবর্তী বললেন যে মুখের মধ্যে ক্যান্সার, হুম, তার দাঁত ক্ষয়ে যাওয়া থেকে হুম, শুরু করে তার মাড়ির ক্ষতি থেকে শুরু করে সব জিনিসই হয়। ওরাল ক্যান্সার থেকে শুরু করে তামাক জাতীয় দ্রব্য গলার ক্যান্সার, মানে আমাদের শ্বাসনালী, হুম, আমাদের খাদ্যনালী, এইসব ক্যান্সার তো করেই। ফুসফুসের ক্যান্সার করে। ইউরিনারি ব্লাডারের অবধি ক্যান্সার হয় এই তামাক জাতীয় দ্রব্য যারা খান। ব্লাডারের হ্যাঁ, ক্যান্সার। ইউরিনারি ব্লাডার ক্যান্সার আচ্ছা, হয়। আচ্ছা, এবং মহিলাদের অনেক রকম ক্যান্সার এই ডাইরেক্ট টোবাকো ইনজেকশনের সঙ্গে রিলেটেড আছে। আচ্ছা, এই তামাক জাতীয় দ্রব্যগুলো হার্টের অসুখের সঙ্গে সম্পর্কযুক্ত কিন্তু। কোলেস্টেরল ইমব্যালেন্স করে, মানে ডিসলিপিডেমিয়া করে, অ্যাথেরোস্ক্লেরোসিস করে, হার্ট অ্যাটাক করে, স্ট্রোকের সম্ভাবনা বাড়িয়ে দেয়। আমরা এরকম অনেক পেশেন্ট পাই যারা এই টোবাকো অনেকদিন ধরে তাদের এই খাবার ইচ্ছে বা হুম, প্রবণতা হুম, যাই ছিল হুম, এবং তার জন্য তার স্ট্রোক হয়েছে। হুম, হয়তো তার প্রেশার সুগার কোনোটাই তার ছিল না, তার নর্মাল ছিল। হুম, শুধু এই টোবাকো খেয়েছে বলে বহুদিন ধরে তার স্ট্রোক হয়েছে, অথচ ফ্যামিলি হিস্ট্রিও নেই। এরকম অনেক পেশেন্ট এরকম পাই যার হার্ট অ্যাটাক হয়েছে শুধু টোবাকো খেয়ে, মানে স্মোক করতো তার জন্য তার হার্ট অ্যাটাক হয়েছে। হ্যাঁ, ফলে বডিতে কোনো অর্গানে তার এফেক্ট নেই, এরকম হতে পারে না। এই যে সামান্য যারা স্মোক করে তাদের এই হাতের চামড়া চেঞ্জ হয়ে যায়, নখের পরিবর্তন হয়ে যায়, দেখবেন ইয়েলোইশ হয়ে যায়। এই যে পান খাওয়ার সঙ্গে সুপারি খান, ডক্টর চক্রবর্তী বলছিলেন, ওই সুপারি কিন্তু কিডনি খারাপ করে, মানে মুখের তো ক্ষয় করছে। সুপারি কিডনি খারাপ হ্যাঁ, করে। বিটেল নাট নেপ্রোপ্যাথি বলে একটা অসুখ আছে, আচ্ছা, মানে সুপুরি থেকে কিডনি কিডনি খারাপ হওয়ার অসুখ। আচ্ছা, এবং সুপারি থেকে যারা সুপারি খায় হুম, তাদের এরকম প্রচুর মানুষ ক্রনিক কিডনি ডিজিজে ভুগছে। আচ্ছা, বহুদিন ধরে খাচ্ছে, 3 ডেকেডস খাচ্ছে সুপারি, হুম, পান দিয়ে খাচ্ছে, হুম, হুম, ক্ষতি করে। এবং এই যে চুন, এই সুপারি, এদের মিশ্রণ, এগুলো আমাদের পেটের স্বাস্থ্যের জন্যও খারাপ। এবং প্রচুর মানুষ পেপটিক আলসার ডিজিজে ভোগেন এগুলো খেয়ে আর কি, মানে জানে না, গ্যাসের ওষুধও খাচ্ছে, তামাকও খাচ্ছে। ফলে বডিতে ওভারঅলের ইফেক্ট আছে। এই যে আবার বলছিলাম হুম, ইনফ্লামেশন, হুম, এই যে সাবমিউকোসাল ফাইব্রোসিস, এই টোব্যাকো চিউ করে, এই খৈনি খেয়ে এই একটা ইনফ্লামেশন হলো, এটাও কিন্তু আমাদের বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ায়, বডির ইনফ্লামেশন করে, অর্গান ড্যামেজ করে। ফলে লোকাল এফেক্ট আছে, তার সঙ্গে সিস্টেমিক ইফেক্টও আছে। ফলে এরকম নয় যে আমার এখানে খেলাম ঠিক আছে, মাঝে মাঝে খুলে খুলে দেখছি ক্যান্সার হচ্ছে কিনা, বাকি বডি আমার ঠিক আছে, ব্যাপারটা তা নয়, কিন্তু পুরো বডিতেই তার এফেক্ট আছে। কারণ খৈনি খেয়ে দেওয়া সবসময় সবটা লোক ফেলে দিচ্ছে না, না, কিছু তো তার সালাইভার সঙ্গে বডির মধ্যে চলেই যাচ্ছে। একদমই তাই, আর একদম। সেগুলোর মধ্যে হাইড্রোকার্বনস আছে, হুম, অনেক অন্য কেমিক্যাল আছে। হুম, এই যে বলে না একটা স্মোক করছে, হুম, তার মধ্যে 12,000 কেমিক্যাল আছে। হুম,
একটা যে সিগারেট খেলো, হুম। যে ধোঁয়াটা ঢুকলো তার মধ্যে 12,000 কেমিক্যাল আছে, তার মধ্যে 700টা কার্সিনোজেনিক কেমিক্যাল, মানে তার মধ্যে 700 কেমিক্যাল আছে যেগুলো ক্যান্সার করে। ও মাই গড। ফলে মানে পালিয়ে বাঁচার উপায় নেই আর কি। মানে অনেকে যারা স্মোক করেন তাদের চুল পড়ে মানে যায়, এই ধরনের জিনিসপত্র দাঁতের জন্য যেমন ক্ষতিকর, পুরো বডির জন্য মানে ক্ষতিকর। মানে পুরো শরীরের জন্য হ্যাঁ, ক্ষতিকর। নিশ্চয়ই। আচ্ছা, এবার আমার কিছু ছোট ছোট প্রশ্ন আছে যেগুলো খুব সাধারণ প্রশ্ন, মানে সাধারণ মানুষজন জিজ্ঞাসা করেন। সেটা হচ্ছে প্রথম প্রশ্ন বা ভুল ধারণাও বলতে পারেন, সেটা ভুল না ঠিক সেটা আপনারাই ঠিক করবেন। সেটা হচ্ছে জোরে ব্রাশ করলে দাঁত ভালো পরিষ্কার হয়। না, দাঁত জোরে ব্রাশ করলে ভালো পরিষ্কার হয় না। মানে ভালো পরিষ্কার, একটা কথা মনে রাখতে হবে, দাঁত বাসনপত্র নয়, এটা জোরে ঘষলে কিন্তু কোনো লাভ নেই। মানে ব্যাপারটা হচ্ছে পৃথিবীতে জোর দিয়ে কুস্তি হতে পারে কিন্তু দাঁত পরিষ্কার হবে না। দাঁত পরিষ্কারের জন্য স্পেশাল টেকনিক দরকার। আর তার থেকে বড় কথা, জোরে ব্রাশ সম্পর্কে আমি অনেককে শুনেছি, জোরে ব্রাশ শুধু না, তারা হার্ড ব্রাশ দিয়েও ব্রাশ করে। এইগুলো দিয়েও হবে না, আমাদের সফট ব্রাশ লাগবে। এবং স্পেশাল যে টেকনিকে ব্রাশ করার কথা তাদের জোর দরকার হয় না, জোর দিয়ে সমস্ত কিছু হয় না। অতএব জোরে ব্রাশ করলে দাঁত পরিষ্কার হয় না, জোরে দাঁত ব্রাশ করলে একটাই হয়, সেটা দাঁতের এনামেলটা ক্ষয়ে যায়। আচ্ছা, সেকেন্ড হচ্ছে দাঁতের স্বাস্থ্যের সঙ্গে ডায়াবেটিসের কোনো রিলেশন নেই, যদিও এটা ডক্টর মল্লিক বললেন, তবু এটা প্রশ্ন ছিল তাই জিজ্ঞাসা করলাম। না, রিলেশন তো আছেই, হুম। ডক্টর মল্লিক আগেই হুম, বলেছেন। হুম। শুধু রিলেশন না, বাই ডিরেকশনাল রিলেশনশিপ আছে। হুম, মানে একটা হলে আরেকটা হয়, ঠিক উল্টোটাই। হুম। মানে ওটা হলে ওটা হয়। মানে অতএব এটা কিন্তু একদম প্রুভেন, অনেক স্টাডিতে হুম। প্রুভেন যে ওরাল ইনফেকশন কমলে গ্লাইকোস্যালাটেড হিমোগ্লোবিন এবং গ্লাইসেমিক কন্ট্রোল বেটার হয়। Exactly. আবার ডায়াবেটিসের ওপর ভালো কন্ট্রোল থাকলে ওরাল ইনফেকশনের মাত্রাও কমে আসে, আর তাড়াতাড়ি সেরেও যায়। সেরেও যায়। মানে হ্যাঁ। আমি অনেক কেস দেখেছি, পেশেন্টের আনকন্ট্রোল ডায়াবেটিস, গ্লাইকোস্যালাটেড হিমোগ্লোবিন 8.5 9, কিছুতেই কমছে না। আমি কিছুতেই মুখে তার কন্ট্রোল করাতে পারছি না, কারণ তার লাইফস্টাইল, তার মেডিকেশন কিছু ঠিক নেই। সেগুলো যখন ঠিক করা হলো, আমার আমার 3টে 4টে 5টা সেশনও রেসপন্ড করছিল না, নেক্সট দুটো সেশনই খুব ভালো হ্যাঁ। রেসপন্ড করে গেল। Exactly. অতএব এই জিনিসটা মনে রাখতে হবে যে দুটোর সঙ্গে একদম হ্যান্ড টু হ্যান্ড যায়। এবং কত সিচুয়েশন পাই যে পেশেন্ট, এটা আমি জানি না ডক্টর মল্লিক বলতে পারেন, আমি কত সিচুয়েশন পাই অন আ রেগুলার বেসিস যে ক্ষেত্রে পেশেন্ট জানে না পর্যন্ত যে সে ডায়াবেটিক, ওরাল ইনফেকশন নিয়ে আসছে, করার পর দেখছি 7.6 7.8 গ্লাইকোস্যালাটেড হিমোগ্লোবিন। বিশেষত মুখের ফাঙ্গাল ইনফেকশন। হ্যাঁ, ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আসছে, মাড়ি ফুলে ব্লিড করছে, বলছে না না আমার Candidiasis. সুগার নেই। হুম, কোনদিন হুম। টেস্ট করিয়েছেন? বলছে না, করিয়েছিলাম 3 বছর আগে, ছিল না তো। করালাম ফাস্টিং, 160 170, গ্লাইকোস্যালাটেড হিমোগ্লোবিন 8.3 7.9, এরকম কত কেস পাই। Exactly. অতএব এইটা নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো ব্যাপারই নেই, এর মধ্যে কিন্তু বা হতে না। পারে এরকম কোনো প্রুভেন ব্যাপারই নেই। ফ্যাক্ট সেটা। একদম প্রুভেন। আচ্ছা, আচ্ছা, আর একটা জিনিস আমি জানতে চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে আজকাল ওই ব্যাটারি অপারেটেড অটোমেটেড ব্রাশ বেরিয়েছে না, নিজে হ্যাঁ। নিজে ঘোরে, হ্যাঁ, ওইগুলো কতটা ভালো ভালো। বলে দাঁতের হ্যাঁ, স্বাস্থ্যের জন্য? হ্যাঁ ভালো। এই আচ্ছা। কারণে এগুলোকে পাওয়ার ব্রাশ বলে। আচ্ছা। এটার সুবিধাটা হলো যে স্ট্রোকটা জেনারেটই করতে হয় না, শুধু অ্যাঙ্গুলার অ্যাডাপ্টেশনটা প্রপার হয়ে সুইচ টিপলেই ও নিজে থেকে স্ট্রোকটা জেনারেট করে দেয়। ওকে। যে কারণে আমার বেশ কিছু পেশেন্ট যারা অনেকবার টেকনিক শিখিয়েও দেখছি তারা অ্যাডাপ্ট করতে পারছেন না, তাদের ক্ষেত্রে এই পাওয়ার ব্রাশ ইউজ করেছি। শুধু আমি নয়, আগে বেসিক্যালি পাওয়ার ব্রাশ হয়েছিল এই কারণে যে যারা সাইকোলজিক্যালি চ্যালেঞ্জড বা কোনো কেয়ার গিভার কেউ দিচ্ছেন, নিজে পারছেন না, বা পোস্ট স্ট্রোক পেশেন্ট, তারা করতে পারছেন না, হসপিটালাইজড পেশেন্ট, এইরকম পেশেন্টদের জন্য। কিন্তু এটা আমি বলছি আজ থেকে 2 to 3 ডেকেডস আগে। এখন কিন্তু পাওয়ার ব্রাশ রুটিন পেশেন্টের ইউজ করা হচ্ছে, যারা ম্যানুয়াল ডেক্সট্রিটি অনেক ট্রেনিং দেওয়ার পরও ঠিকমতো ব্রাশ করতে পারছেন না। যেহেতু এখানে স্ট্রোক জেনারেট করার ব্যাপার নেই, শুধুমাত্র অ্যাঙ্গুলার অ্যাডাপ্টেশন ইজ এনাফ, ব্রাশ ক্যান ডু বাই ইটসেলফ। সেজন্য কিন্তু পাওয়ার ব্রাশ এখন খুব এফিশিয়েন্ট। আমার যারা পেশেন্ট আমি দেখছি যে ম্যানুয়াল ব্রাশ দিয়ে ব্রাশ করে খুব ভালো এফেক্টিভ, আমি শেখাতেই পারছি না তাদের প্রপারলি, কিছুদিন বাদে বাদে স্কিল ড্রপ করছে, তাদের জন্য পাওয়ার ব্রাশ সত্যিই খুব তাহলে তো ভালো device। জিনিস এটা। খুব ভালো। খুব এক্সপেন্সিভ কি এটা? না না, এখন তো 500 রুপিস, 490 না, রুপিস খুবই কম দাম। হ্যাঁ, এবং একটা হেড মোটামুটি 2.5-3 মাস যায়। এগুলো হেডগুলো চেঞ্জও করা যায়। ও আচ্ছা। 200 টাকার মধ্যে দুটো হেড পাওয়া যায়। বাহ, তাহলে তো খুবই মানে সস্তা। হ্যাঁ, এখন খুবই সস্তা হয়ে গেছে। একটা ব্যাটারি লাগে, ডাবল এ, তাতে ঠিক হয়। ভেরি গুড। নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে দুধ খেলে দাঁত ভালো থাকে। এটা খুব মুশকিল। দুধ খেলে দাঁত ভালো থাকে, প্রবলেমটা হলো দুধের না
দুধ খেলে দাঁত ভালো খারাপ জানি না, কিন্তু দুধ খেয়ে মুখ না ধুলে দাঁতের কেরিজ হয়, স্বাস্থ্য এটা খারাপ, খুব হ্যাঁ, খারাপ হবে। exactly, কারণ হ্যাঁ, দুধের এটা মধ্যে কার্বোহাইড্রেট আছে। হ্যাঁ আবার অনেকের অভ্যেস হয় যে চিনি গুলে দুধ খায়, খুব ও তাদের মুশকিল। দাঁতের জন্য ভীষণ খারাপ, বিশেষ করে বাচ্চা। অনেক বাচ্চাদের মধ্যে আমি খুব দেখি যে বাচ্চারা ঘুমের সময় দুধ খেয়ে ঘুমায়, অনেক বাচ্চাদের অভ্যেস। হুম। মানে মা বাবারা খাওয়ায় জোর করে এবং Absolutely. টেস্টি করার জন্য চিনি গুলে দেয়, হুম, তারপরে আর ব্রাশ করে না, হুম, কারণ ব্রাশ করার পরেই দুধটা খেয়ে ঘুমায়। তো সারা রাত ওই মুখের মধ্যে দুধের আর এই চিনির ওই লেয়ার লেগে থাকে, তাদের খুব কেরিজ হয়, খুব কমন এটা এই বাচ্চা। এই অসুখটার একটা নাম আছে, নার্সিং বটল কেরিজ, আমাদের লিটারেচারই আছে। ও আচ্ছা আচ্ছা। নার্সিং বটল কেরিজ অসুখটাই তাই নাম। এই জন্য আচ্ছা। সবসময় ডক্টর মল্লিক বললেন বলে হুম। ভালো কথা, বাচ্চাদের যারা শুনছেন, বাচ্চাদের কিন্তু রাত্রিবেলা যদি দুধ খাইয়ে দেন, প্লিজ মুখটা কিন্তু একটা যদি এরকম সে ব্রাশ করতে পারে ভালো। আর যেটা অসুবিধা সেটা হচ্ছে অনেক সময় বাচ্চারা মুখে দুধের বোতল নিয়ে হুম। ঘুমায়, তাদের হ্যাঁ। ক্ষেত্রে খুব প্রবলেম। সেক্ষেত্রে আমি বলবো একটা গজ পিসে জল নিয়ে হুম। অ্যাটলিস্ট ঘুমন্ত বাচ্চা হলেও মুখের মধ্যে অ্যাটলিস্ট দাঁতগুলোর ওপরে 2-3 বার রাব করে যেন এই যে পেলিকেলটা তৈরি হলো এটা বন্ধ করে দেয়। তাহলে কিন্তু যেহেতু মুখে যেটা ঘুমের মধ্যে যেহেতু স্ট্যাগনেশন হবে না, হুম। সমস্ত অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলো ফার্মেন্ট করে, Exactly. সারা রাত ধরে ফার্মেন্ট করে। এবং এদের আমি দেখেছি বাচ্চা, ডক্টর হুম। মল্লিকও নিশ্চয়ই দেখেছেন হুম। এরকম বাচ্চা, সামনের ওপরে নিচে সব হুম। দাঁত কালো হয়ে কালো একদম হয়ে গেছে। গাম লেভেলে চলে হুম, গেছে। হুম, হুম। নার্স হুম। খুব মুশকিল এরকম বাচ্চাদের ক্ষেত্রে, ব্যথা হয় এবং এই তখন আপনি কি করবেন বোঝা যায় না। 3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা এরকম অবস্থা হচ্ছে। ইনফ্যাক্ট ব্রেস্ট ফিডিং থেকে হয়। সেই জন্য আমি বলি যে ব্রেস্ট ফিডিং করার পরেও একটা ওয়েট গজ দিয়ে অ্যাটলিস্ট দাঁতটাকে 1বার বা 2বার রাব করে ওপর থেকে পেলিকেলটা অ্যাটলিস্ট তুলে দেওয়া উচিত। তাতে কি হয়, সাবস্ট্রেট যেটা ওইটা দাঁতের সঙ্গে প্রোটিনের সঙ্গে লেগে সাবস্ট্রেটটা তৈরি হলেই ওখানে সব অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলো থ্রু আউট দ্য নাইট, কারণ রাত্রিবেলা স্যালাইভেশন হয় না, হুম। মুখে থ্রু আউট দ্য নাইট ওগুলোকে ফার্মেন্ট, ওইখানে বসে হুম। বসে 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 ওখানে ওই সব ল্যাকটিক অ্যাসিডগুলো প্রডিউস করে, আর ল্যাকটিক অ্যাসিড তৈরি হলেই ওগুলো থেকে ডিকে তৈরি হয়। একদম খুব ইম্পর্টেন্ট এটা। আচ্ছা, আরো একটা জিনিস ডক্টর মল্লিক আপনার কাছে জানতে চাইলেন যে ইলেকট্রিক ব্রাশ না নরমাল ব্রাশ। তো অনেকেই ব্রাশ বাদ দিয়ে মাউথ ওয়াশ ইউজ করেন। মানে মানে ব্রাশিং এর মানে অল্টারনেটিভ কি এই মাউথ ওয়াশ গুলো হতে পারে? একদমই না। প্রথম কথা তো মাউথ ওয়াশ রেগুলার রুটিন বেসিসে ইউজই করা উচিত নয়। হুম। কারণ মাউথ ওয়াশ গুলো হচ্ছে একটা কেমিক্যাল। প্রত্যেকটা কেমিক্যালের সাইড এফেক্ট আছে। মোস্ট কমনলি যে মাউথ ওয়াশ গুলো ব্যবহার করে তাদের প্রত্যেকের সাইড এফেক্ট আছে। কিছু না কিছু সাইড এফেক্ট আছে। কিছু মাউথ ওয়াশ আছে যেমন ক্লোরহেক্সিডিন, নাম করেই বলছি। এগুলোতে প্রবলেম হচ্ছে টুথ স্টেন হয় বা টার্টাস হয়, সেগুলো তো বটেই। হুম। তার সঙ্গে ইডিওপ্যাথিক প্যারোটিড সোয়েলিং হয়। লং টার্ম ইউজ ইডিওপ্যাথিক প্যারোটিড সোয়েলিং হয়। মানে পেশেন্টরা তখন সেটা একটা খুব গন্ডগোলের সিচুয়েশন। অতএব এই ধরনের মাউথ ওয়াশগুলো লং টার্ম ইউজ করারই কথা না। মাউথ ওয়াশ অ্যাকচুয়ালি ইজ আ প্রেসক্রিপশন মেডিকেশন। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া মাউথ ওয়াশ লং টার্মে ব্যবহার করা উচিত নয়। যদি মাউথ ওয়াশ বাড়িতে ব্যবহার করতে হয় তাহলে একমাত্র যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে গরম জল। আর এছাড়া কোনো রকম কেমিক্যাল মাউথ ওয়াশ হিসেবে রেগুলার বেসিসে ইউজ করা যাবেই না। আর মাউথ ওয়াশ ম্যাক্সিমাম 2 to 3 উইকসের বেশিও ইউজ করা যাবে না। আচ্ছা। ব্রাশের রিপ্লেসমেন্টটা নয়ই। হুম। মাউথ ওয়াশ রেগুলার বেসিসে ইউজ করারই কথা নয়। মাউথ ওয়াশ শুধু ডাক্তারবাবু প্রেসক্রিপশন করলে, কারণ মাউথ ওয়াশের গায়ে কিন্তু লেখা থাকে একটা শিডিউলড এজ ড্রাগ। ঠিক আছে? আচ্ছা। অতএব ডাক্তারবাবু, আমাদের দেশে হুম। যদিও প্রচুর আনপ্রেসক্রাইবড ওষুধ হুম, ব্যবহৃত হুম, হয়, হুম, সে অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে সমস্ত কিছুই হয়, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মাউথ ওয়াশ কিন্তু একজন ডাক্তারবাবু প্রেসক্রাইব না করলেন, কারণ সবার জন্য মাউথ ওয়াশ নয়, সব সিচুয়েশনে মাউথ ওয়াশ নয়। মাউথ ওয়াশ একটা স্পেসিফিক পিরিয়ডে স্পেসিফিক কিছু কারণেই মাউথ ওয়াশ ব্যবহার করা যেতে পারে। এবং মাউথ ওয়াশের একটা বড় কথা, মাউথ ওয়াশ কিন্তু কোনো জেনেরিক প্রেসক্রিপশন নয় যে কারণ মনে রাখবেন যে মাউথ ওয়াশগুলো নিয়ে আমরা বাজারে কথা বলছি, হুম। পভিডোনায়োডিন, সেটিল প্যারাডিয়াম ক্লোরাইড, ক্লোরহেক্সিডিন ডাইগ্লুকোনেট, প্রত্যেকটার আলাদা স্পেসিফিক ইন্ডিকেশন আছে, প্রত্যেকটা স্পেকট্রাম অফ অ্যাকশন আলাদা। কোনোটা ব্যাকটেরিস্ট্যাটিক, কোনোটা ব্যাকটেরিসিডাল, কোন ক্ষেত্রে কোনটা দেবো এর একটা স্পেসিফিক রোল আছে। অতএব সেটা কত ডাইলিউশন ইউজ হবে, আদৌ ডাইলিউশন হবে না রতে ইউজ হবে, কতটা অ্যামাউন্ট ইউজ হবে, এগুলোর প্রত্যেকটা আলাদা। অতএব এই ব্যাপারটা এরকম নয়, এর ফার্মাকোলজি না বুঝে ইউজ করলে এটা তরোয়াল নিয়ে অন্ধকারে চালানোর মতন অবস্থা হবে। অতএব টুথব্রাশ ওটাকে কিছুতেই মাউথ ওয়াশ রিপ্লেস করা যাবে না। আর কোনো অবস্থাতেই উইদাউট প্রেসক্রিপশন মাউথ ওয়াশ বেশি দিন ব্যবহার করা যাবে না। আর এই যে ডায়াবেটিক পেশেন্টদের যে ওরাল ফাঙ্গাল ইনফেকশন গুলো হ্যাঁ, হয়, হ্যাঁ। আমরা অবশ্যই অ্যান্টিফাঙ্গাল দিই, অ্যান্টিফাঙ্গাল কিছু ড্রপস দিই। তাদের ওরাল হাইজিন মেনটেন করার জন্য
শর্ট পিরিয়ড অফ টাইম কি মাউথ ওয়াশ ইউজ করতে পারে? হ্যাঁ, শর্ট পিরিয়ড বলছি তো 2 উইকস। ও 2 2 উইকস। উইকস পর্যন্ত Okay. ইউজ করতে পারে। Okay. সেক্ষেত্রে স্পেসিফিক্যালি মানে অ্যান্টি ফাঙ্গাল আলাদা করে মাউথ ওয়াশ তো সেরকম কিছু নেই। না, একটা হচ্ছে যে আমরা চেষ্টা করি যে যেন সেকেন্ডারি ইনফেকশনটা না হয়, Exactly. ব্যাকটেরিয়াল ইনফেকশনটা না হ্যাঁ, হয়। হ্যাঁ। সেক্ষেত্রে বেঞ্জিডিয়ামিন হাইড্রোক্লোরাইড ক্লোরাইড ইজ এ ভেরি গুড মাউথ ওয়াশ, কারণ ওর অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টিভাইরাল অ্যাকশনও আছে। ওকে। কিন্তু ওই 2 উইকস 2 উইকসের বেশি ইউজ করা ঠিক না, নয়। না। ওকে। আচ্ছা, আরেকটা খুব কমন প্রশ্ন থাকে সবার কাছে যে স্কেলিং করব না, স্কেলিং করলে আমার দাঁত নড়ে যাবে। এটা কতটা সত্যি? না, এটা তো একদমই সত্যি কথা হুম, নয়। হুম। মানে এটা তো সেরকম বলা যে আমি হুম। গাড়ি পরিষ্কার করবো না, গাড়ি পরিষ্কার করলে পার্টস খুলে পড়ে হুম, যাবে, হুম। এরকম তো হওয়ার হুম, কথা নয়। হুম। ব্যাপারটা হচ্ছে যে এই ধারণাটা এই কারণে হয়েছে যে অনেক সময় হুম। অনেকে আগে নড়া দাঁত নিয়ে আসতেন, কিন্তু সেগুলো টার্টার দিয়ে প্রায় বন্ডেড হয়ে থাকতো, টার্টারটা তুলে দিলে নড়ে যায় বলে মনে হয়। কিন্তু এছাড়া স্কেলিং করলে দাঁত নড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। এই 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 ধারণাটা একদমই ভুল যে স্কেলিং করলে দাঁত নড়ে যায়, এরকম কিছু নেই। ধারণাটা আগে ছিল, এখন কিন্তু পেশেন্টরা অনেকেই এর থেকে বেরিয়ে চলে এসেছে। এবার হ্যাঁ, আগে একটা প্রবলেম ছিল কি, যে স্কেলিং করলে যে দাঁতগুলো মোবাইল সেগুলো পড়ে যেত। এখন আমরা তো নড়া দাঁত এখন আমরা ফিক্স করে দিতে পারি। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ, এখন তো আমরা স্প্রিন্টিং করে নড়া দাঁতও ফিক্স করে দিচ্ছি। সেই কারণে এটাতে খুব একটা প্রবলেমও নেই। যদি এরকম হয় যে সত্যি, সত্যি দাঁত নড়েও গেছে, হুম। তো ফিক্স করে দিতে পারি। এখন তো সেরকম নেই যে দাঁত নড়ে গেছে মানে তুলে ফেলতে হবে, পড়ে যাবে। সেরকম তো না, আমরা তো নড়া দাঁত এখন ফিক্স করছি। আগে খুব ধারণা কমন ছিল যে স্কেলিং করলে এনামেল পাতলা হয়ে গিয়ে দাঁত বাইরে থেকে দেখতে খারাপ হয়ে গেল, এরকম। হ্যাঁ, এবার ব্যাপারটা হতো কি, প্রথম জেনারেশনে যে স্কেলারগুলো ছিল সেগুলো একটু হাই পাওয়ারে চালাতে হতো। সেজন্য এনামেলে পিটিং হতো। এখন তো পিজো স্কেলার এসছে, সেগুলো খুব লো পাওয়ারে খুব এফিশিয়েন্ট কাজ করে। ও, অতএব আচ্ছা। সেগুলো থেকে এনামেলে একদমই কিচ্ছু কোনো চেঞ্জ কোনো হয় না। চিন্তাই নেই। এনামেল তো খুব হার্ড সাবস্টেন্স, কিছু হয় না। হ্যাঁ। কারণ স্কেলিং এর সবচেয়ে বড় ইয়েটা হচ্ছে যে মানে ওটাকে লো পাওয়ার ইউজ করতে হয়। মানে আমার আজকে সময় নেই, পেশেন্টেরও সময় নেই, আমি তাড়াতাড়ি চালিয়ে দিলাম খুব জোরে, সেটা করা যাবে না। না। আমাদের যেরকম খুব একটা ভিড় রাস্তায় জোরে গাড়ি চালালে তাড়াতাড়ি পৌঁছাতে হবে বলে গেলে অ্যাক্সিডেন্ট হবে, সেরকম স্কেলিংয়েও এনামেলের ক্ষতি হবে। ওকে। অতএব সেটা যেরকমই হোক আমাকে লো পাওয়ারই চালাতে হবে। অতএব হতে পারে যে আমার নাম্বার অফ সেশনস একটা জায়গায় দুটো জায়গায় 3টে দরকার হবে, হতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু স্কেলার জোরে চালালে অবশ্যই এনামেলে ক্ষতি হতে পারে। কিন্তু এখন মোটামুটি ক্লিনিশিয়ানরা জানেন যে লো পাওয়ারেই কাজ করা উচিত। আচ্ছা, আচ্ছা। এবার আপনার কাছে আমরা জানতে চাইবো যে দাঁতের কোন, কোন সমস্যাগুলো ইগনোর করা উচিত নয় এবং তৎক্ষণাৎ বা দ্রুত একজন চিকিৎসকের কাছে পৌঁছানো দরকার? দাঁতের কোন, কোন সমস্যা আছে যেগুলো ইগনোর করা উচিত নয়? দাঁতের না একটা অসুবিধা হচ্ছে হুম। যে বেশিরভাগ চিকিৎসাগুলোই, হুম। যে বেশিরভাগ অসুখগুলোই উইদাউট ইন্টারভেনশন কমে না। মানে শুধুমাত্র ওষুধ খেয়ে কমে যাবে এরকম সিচুয়েশন একটু কমই আছে। হুম। এবার যেটা নিয়ে আমরা প্রথমে কথা শুরু হুম। করেছিলাম যে যদি গাম ব্লিডিং হতে থাকে, সোয়েলিং হতে থাকে, হুম। 2-3টে দাঁতের মাঝখানে খাবার আটকাচ্ছে হুম। রেগুলার বেসিসে, এবং দাঁতে কোথাও মনে হচ্ছে আমি দেখতে পাচ্ছি ভিজিবলি কোথাও একটা গর্ত মতো হয়ে গেছে, একটা ডার্ক স্পট দেখা যাচ্ছে, বা মুখের মধ্যে কোনো একটা আলসার হুম। যেটা হিল করছে না, হুম। 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহ হয়ে গেছে, ধরলে দেখতে পাচ্ছি শক্ত, হুম। বেশটা শক্ত। এইরকম যদি সিচুয়েশন হয়, বা আক্কেল দাঁতের ক্ষেত্রে অনেক সময় মাঝে মাঝে মুখ আটকে যাচ্ছে, হা করতে গেলে লাগছে, এই সিচুয়েশনগুলো কিন্তু বাড়িতে বসে খুব একটা ঠিক হবে না। আমরা প্রথম 1 দিন 2 দিন 3 দিন 5 দিন একটু অ্যানালজেসিক খেয়ে বা অ্যান্টি ইনফ্লামেটরি খেয়ে দেখতে পারি। যদি এই জিনিসগুলো 1 সপ্তাহের বেশি কন্টিনিউ করে, তাহলে ইমিডিয়েটলি একজন ডাক্তারকে দেখানো উচিত। আচ্ছা। এবার ডক্টর মল্লিককে জিজ্ঞাসা করব, আপনার কাছে তো বিভিন্ন রকম রোগী আসেন। তো আপনি কখন তাদের বলেন যে একজন দাঁতের ডাক্তার দেখান এবার? খুব কমন কয়েকটা সিচুয়েশন আছে। খেতে গিয়ে দাঁতে ব্যথা লাগছে। আচ্ছা। যে চিবাতে গেলেই দাঁতের একটা কোনো জায়গায় ব্যথা লাগছে। হুম। তার মানে কিছু একটা গোলমাল হয়েছে আরকি। একদম। এবার যখন তাকে আমি ওষুধ না দিয়ে আমি বলি যে আপনি একজন কোনো ভালো দন্ত বিশেষজ্ঞকে দেখান। বেশ। বা মাড়ি ফুলে যাচ্ছে, হুম। বা মাড়ি ফুলে গিয়ে সেখান থেকে রক্ত পড়ছে, হুম। বা বাইরে থেকে দেখা যাচ্ছে মাড়িতে কিছু একটা গন্ডগোল হয়েছে। হুম। এবার সেখানে কোনো একটা পেস্ট কিনে লাগানোর কোনো মানে হয় না। পেশেন্টটা আমাদের ইনসিস্ট করে কিছু একটা লিখে দিন না ওষুধ। প্যারাসিটামল, আমি বললাম প্যারাসিটামল আপাতত খান, কিন্তু আপনি একজন দন্ত বিশেষজ্ঞকে দেখান। বা ব্লিডিং, সে গাম থেকে সবসময় ব্লিডিং হচ্ছে তা কিন্তু নয়, হয়তো কোনো কারণে মুখের মধ্যে ব্লিডিং হচ্ছে, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু বাইরে থেকেও দেখা যাচ্ছে যে মাড়িতে কিছু নেই। কিন্তু আমার মনে হয় একটা তখন কোনো ডেন্টাল সার্জনের একটা ওপিনিয়ন নেওয়া দরকার, কারণ আমরা দাঁতের তো সব জিনিসটা বুঝি না, সব জিনিসটা আমরা দেখতেও জানি না কিভাবে দেখতে হয়। ওনারা ভালো দেখতে পারবেন। মুখে দুর্গন্ধ,
ডায়াবেটিক পেশেন্টদের খুব কমন এটা। আচ্ছা। এমন কিছু জায়গায় ইনফেকশন হয়ে আছে, কেরিস হয়ে আছে, আমি দেখে বুঝতে পারবো না কেরিস হয়ে আছে কিনা। পেশেন্টও দেখে বুঝবে না। পেশেন্টকে জিজ্ঞেস করি যে, "আপনার কি দাঁতে কোনো ব্যথা হচ্ছে?" বলে, "না, কোনো ব্যথা-ট্যাথা নেই।" "খেতে গেলে কোনো ব্যথা লাগছে?" "না, খেতে গেলেও কোনো ব্যথা নেই।" "রক্ত পড়ে?" "না, তাও পড়ে না।" কিন্তু আমার সন্দেহ হচ্ছে ওখানে কোনো একটা ইনফেকশন আছে বা কিছু কোনো কারণে একটা দুর্গন্ধ হচ্ছে। তখন আমরা কিন্তু রেফার করি ডেন্টাল সার্জনের কাছে। কারণ একটু আগে যেটা বলছিলাম যে ডায়াবেটিসের সঙ্গে দাঁতের ইনফেকশন বা গহ্বরের ইনফেকশনটা কিন্তু বাই ডাইরেকশনাল। আর যদি দেখতেই পাই কিছু একটা ক্ষত আছে, ওই যেটা ডক্টর চক্রবর্তী বলছিলেন যে ক্ষত মানে কোনো ঘা শুকোচ্ছে না বা সারছে না, নন হিলিং আলসার, সেক্ষেত্রে আমরা একটা ওপিনিয়ন নিই যে সেখান থেকে বায়োপসি করতে হবে কিনা বা নেক্সট আমরা কিভাবে এগোবো, তখন আমরা দাঁতের ডাক্তারবাবুর কাছে রেফার করি। আপনি বলছিলেন যে এখন দাঁত নড়ে গেলে ফেলে দেওয়া দরকার নেই, মানে রাখা যায় আর কি, মানে চিকিৎসায়, মানে দাঁতের চিকিৎসায় অনেকটাই উন্নতি হয়েছে। তো আমি আপনার কাছে জানতে চাইবো, মানে আমাদের দর্শকরাও হয়তো জানতে চাইবেন যে এখন বর্তমানে দাঁতের কোন কোন চিকিৎসাগুলো আছে যেগুলো ভারতবর্ষে এখন করা হয়, যেটা আজ থেকে 5 বছর কি 10 বছর আগে ভাবাও যেত না? ডেন্টিস্ট্রি সম্পর্কে না লোকের সবাইকে দেখবে, তুমি জানো কি জানি না, হিটলার না দাঁতের ডাক্তারদের ভীষণ ভয় পেতেন। মানে এই কারণে যে দাঁতের ডাক্তারের কাছে গেলেই প্রচণ্ড ব্যথা লাগে। হ্যাঁ, আমার নিজের একটা দাঁত তুলেছে, আমার সত্যি খুব ব্যথা লেগেছে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে ডেন্টিস্ট্রি আগে যেরকম পেইনফুল ছিল, এখন না অতটা পেইনফুল নেই। এখন যেহেতু আল্ট্রাসনিক বোন সার্জারি এসে গেছে, ভীষণ প্রিসিশন কাট হয়। বোন কাটলেও অলমোস্ট ভাইব্রেশনে কাটে, একদম আল্ট্রা প্রিসিশনে কাটে পিজো সার্জারিতে। ন্যাচারালি এগুলো ভীষণ পেইনলেস। আমি প্লাস এখন যে প্রসিডিওরগুলো মাইক্রোতে হচ্ছে না, সব আমরা মাইক্রোস্কোপ বা লুপ ইউজ করছি রেগুলার বেসিস। আমি রেগুলার বেসিস ইউজ করি, অনেকেই এখন ইউজ করছে। ন্যাচারালি অনেক প্রিসাইজ ওয়েতে আমরা দেখতে পাচ্ছি। আগের মতন জিনিসগুলো না অত গ্রস নেই। সেই জন্য ডেন্টিস্ট্রি এখন যে সুবিধাগুলো আছে, যেমন এখন শুধু স্কেলিং করে ট্রিটমেন্ট হয় না, এখন আমরা অনেক ডিপে গিয়ে কাজ করতে পারি। আমাদের এখন মুখে আগে যেরকম আমরা ম্যানুয়াল ইমপ্রেশন করতাম, অ্যাকুরেসি কম ছিল, এখন আমরা স্ক্যানিং করছি, অ্যাকুরেসি অনেক বেড়েছে। ন্যাচারালি প্রসিডিওরগুলো মিনিমালি ইনভেসিভ হয়েছে, প্রসিডিওরগুলো পেইনলেস হয়েছে, প্রসিডিওরগুলোতে ব্লিডিংয়ের চান্সেস কম, পোস্ট অপারেটিভ ডাউন টাইমগুলো অনেক কমে এসছে। ন্যাচারালি আগের থেকে অনেক ইমপ্রুভ তো হয়েছে, এবং এখন এত ফাস্ট সায়েন্স ইভলভ করছে। রিসেন্টলি এআই খুব ইউজ হচ্ছে। আচ্ছা। রোবোটিক সার্জারি ডেন্টিস্ট্রি অলরেডি স্টার্ট হয়েছে। ইন্ডিয়াতে জাস্ট ইনিশিয়াল ফেজে আছে, হয়তো নেক্সট 2-3 বছর 4 বছরের মধ্যে রোবোটিক সার্জারি কমপ্লিটলি চলে আসবে। ন্যাচারালি যেরকম মেডিকেল সায়েন্সের সমস্ত স্ট্রিমগুলো খুব ফাস্ট এগোচ্ছে, সেরকম ডেন্টিস্ট্রিও খুব ফাস্ট এগোচ্ছে। অতএব আমরা আজ থেকে প্রত্যেক দশকে আমাদের পারসেপশন অ্যাবাউট হেলথ কেয়ার তো চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন ডেন্টিস্ট্রিও তুমি যেটা বলছো 10 বছর আগে যা ছিল, এখন সে জায়গায় একদমই নেই। আমি শিওর যে স্পিডে এগোচ্ছে 10 বছর লাগবে না, এরপরে প্রত্যেক 5 বছরে কমপ্লিট রেভলিউশন হয়ে যাবে। যেরকম আগে আমরা ইমপ্লান্ট করতাম ম্যানুয়ালি, এখন ইমপ্লান্টের ক্ষেত্রে অধিকাংশ সময় একদম ডিজিটাল গাইড ইউজ করা হয়, প্রিসাইজ হয়ে গেছে। আগে দাঁত লাগালে শুধুমাত্র খোলা পড়ার দাঁত ইউজ করা হতো, এখন ফিক্সড দাঁত পাওয়া যাচ্ছে। ব্রিজও করতে হচ্ছে না, ইমপ্লান্ট করে একটা দাঁত নেই তো দাঁতের রুট লাগিয়ে দেওয়া হচ্ছে। সো এতখানি অ্যাডভান্সমেন্ট তো হয়েছে, এবং আমি আশা করছি নেক্সট 5 বছরে ইট উইল হ্যাভ লট অফ অ্যাডভান্সমেন্ট। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু। থ্যাংক ইউ সো মাচ ডক্টর মল্লিক। আপনাকে অনেক ধন্যবাদ ধ্রুববাবু, অনেক ধন্যবাদ। আপনি টাইম দিলেন আমাদের জন্য। আজ আমরা জানলাম যে দাঁতের সমস্যা শুধু মুখের মধ্যেই সীমাবদ্ধ নয়, আমাদের সারা শরীরকে প্রভাবিত করে। দাঁত নিয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে। নমস্কার।